আজ থেকে ৪৫ বছর আগে এমন একটা বিয়ের সাক্ষী ছিলাম আমি। দিনটার কথা ভাবলে এখনো শিহরণ জাগে। সময়টা ছিল ১৯৮০। এই সালটার কথা খুব ভালোভাবে মনে আছে, কারণ সেই বছর আমি মাধ্যমিক দিই। আমার ঠাকুরদাদার একজন জেঠতুতো দাদা ছিলেন, যার সাথে আমার দাদু ঠাকুমার খুব ভালো সম্পর্ক ছিল। তাই সম্পর্কটা দূরের হলেও আমাদের বাড়িতে সেই দাদু আসতেন। প্রত্যন্ত গ্রামে সেই দাদুর বাড়ি ছিল। আমার জেঠু আর দাদুর বড় ছেলে প্রায় সমসাময়িক, সেই জন্য তাদের মধ্যে খুব ভাব ছিল। মাঝে মাঝে আমার জেঠু তাদের বাড়ি যেতেন, তারাও আমাদের বাড়িতে আসতেন। আমার জেঠু বিয়ে করেননি, তাই তিনি সবার সাথে সম্পর্ক রাখতেন চিঠি দিয়ে এবং সশরীরে গিয়ে। সেই জেঠুর আর্থিক অবস্থা মোটেও সচ্ছল ছিল না। তারপরে আবার তার পর ৩টে মেয়ে। বড় মেয়ের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে জেঠু তার বিয়ে দেবেন মনস্থির করেন। তখন তার মাত্র ২০ বছর বয়স। সেই মতো তারা পাত্র দেখাও শুরু করেন এবং বিয়ে ঠিক হয়ে যায়। আমাদের বাড়িতে এসে নিমন্ত্রণও করে যান। আর তখন একটা চল ছিল, আত্মীয় স্বজনরা সবাই মিলে টাকা পয়সা দিয়ে সাহায্য করত বিয়েতে, অন্তত যারা আর্থিকভাবে একটু দুর্বল হতো। ওই জেঠুও তার মেয়ের বিয়ের জন্য আমার জেঠুকে তার সাধ্যমতো অর্থ দেওয়ার জন্য বলে যান। আমার জেঠু, কাকু আর বাবা মিলে জেঠুকে সাহায্য করেন। অত গ্রামে বিয়ে বাড়ি, তাই জেঠু একাই যাবেন বলেই দিয়েছেন। কিন্তু আমি তো নাছোড়বান্দা, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, পড়াশোনারও কোনো চাপ নেই। আমি বিয়ে বাড়ি যাব বলে জেঠুর কাছে বায়না ধরি। আমার আর কোনো ভাই বোন অবশ্য যেতে চায়নি। আমি বড় হলেও আমি যেতে চেয়েছিলাম। বাধ্য হয়ে জেঠু আমাকে নিয়ে বিয়ে বাড়িতে আসেন। মনে খুব আনন্দ। কোনো দিন ওই জেঠুর বাড়িতে আসিনি, আর অত অজপাড়া গাঁ কখনো দেখা হয়নি। যদিও আমি গ্রামের মেয়ে, কিন্তু জেঠুর বাড়ি ছিল আরও অনেক গ্রামে। মাটির রাস্তা, বৈদ্যুতিক খুঁটি বলতে কিছু ছিল না। চারিদিকে শুধু পুকুর, ধানের জমি আর গাছ। এসে পৌঁছলাম জেঠুদের বাড়িতে। কি সুন্দর স্নিগ্ধ শান্ত পরিবেশ, পুরো মাটির বাড়ি। বিয়ে উপলক্ষে উঠোনে ভর্তি করে আলপনা দেওয়া, এমনকি মাটির দেওয়াল আলপনায় ভরা। খুব খুব ভালো লাগছিল দেখতে। আলো বলতে ছিল তখনকার দিনের হ্যাচাকের আলো। সকাল থেকে খুব আনন্দ করছিলাম। মনেই হচ্ছে না প্রথম আসলাম এই জেঠুদের বাড়ি। জেঠু, জেঠিমা, যে দিদির বিয়ে হচ্ছে সে, তার 2 বোন, প্রত্যেকেরই খুব আন্তরিকতা ছিল। কি অপূর্ব সুন্দর দেখতে দিদিকে। সকাল থেকে বিয়ের আনন্দে মেতেছিলাম। রাত 10টা নাগাদ ছিল বিয়ের সময়। অত গ্রাম থেকে বাড়ি ফিরে আসা সম্ভব নয়, তাই রাত্রিবেলা তাদের বাড়ি থাকবো সেরকম প্রস্তুতি নিয়েই গিয়েছিলাম। মনে মনে খুব আনন্দ হচ্ছিল। রাত্রিবেলা বাসর জাগবো। সন্ধেবেলা দিদিদের পাড়ার একটা বৌদি এসে দিদিকে সাজিয়ে দিয়ে যায়। কি অপূর্ব সুন্দর সাজিয়েছে। দিদির পাশেই বসেছিলাম সন্ধে থেকে। রাত 8টা নাগাদ 50 জন বরযাত্রী নিয়ে, আর জেঠুর নিমন্ত্রিত ছিল 100 জন। দিদির কাছ থেকে জানতে পারি পাত্র রাখি মালের ব্যবসা করে। সে মেজ ছেলে, আর তার বাবার একটি ছোট্ট মুদিখানার দোকান আছে। বর আসার পরে তাকে দেখতে আসি। বরকে দেখে আমার মনটা খারাপ হয়ে যায়। মনে মনে ভাবলাম, দিদিকে এত সুন্দর
আর এরকম একজন ছেলের সাথে জেঠু তার বিয়ে ঠিক করলেন? বয়সে অন্তত সে 15 বছরের বড় হবে। একদমই ভালো লাগেনি তাকে দেখতে। এমন সময় হঠাৎ দেখি চারিদিকে একটা থমথমে পরিবেশ। ব্যাপারটা বুঝলাম। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য নিয়ে জেঠু বিয়ে দিচ্ছিলেন। পাত্রপক্ষের চাহিদা ছিল তখনকার দিনে 10,000 টাকা নগদ আর একটা সাইকেল। জেঠু সাইকেল কিনে দিতে পেরেছেন, আর 5,000 টাকাও জোগাড় করতে পেরেছেন। বাকি 5,000 টাকা কিছুদিন পরে দেবেন, এই কথাই পাত্রের বাবাকে জানাচ্ছিলেন। কি অমানবিক ছিল ওই লোকটা! জেঠুকে যাচ্ছে তাই বলে অপমান করলো। নীরব হয়ে থাকলো তাদের সাথে আসা বরযাত্রীর দল। মাত্র 5,000 টাকার জন্য একটি মেয়ের বিয়ে ভেঙে গেল। পাত্রের মুখে কুলু পাটা। তার দাদা একটা উত্তর দিল না। পাত্রের বাবা বলে দিল, এই মুহূর্তেই 5,000 টাকা দিতে হবে, তা না হলে সে ছেলেকে নিয়ে চলে যাবে। এই মেয়ের সাথে সে ছেলের বিয়ে দেবে না। আজকের মতন তখনকার লোকেদের পকেটে অত টাকা থাকতো না, তাই ওই 5,000 টাকা দেওয়ার মতো কেউ সেখানে উপস্থিত ছিল না। আমার জেঠু বলেন 15 দিনের মধ্যে টাকা জোগাড় করে দিয়ে দেব, আপনারা ছেলে তুলে নিয়ে যাবেন না। কোনো কথাই কর্ণপাত করলো না লোকটি। কি খারাপ লাগছিল দেখে আমার। মনে মনে ভাবছিলাম, মেয়ে হয়ে জন্মানো এত বড় অপরাধ। জেঠু পাত্রের বাবার পায়ে পর্যন্ত ধরে তাদের মেয়েকে উদ্ধার করার জন্য। কি অমানবিক একটা ঘটনার সাক্ষী ছিলাম আমি। কোনো কথা না বলে 1 ঘন্টা ধরে ঝগড়া করে পুরো বরযাত্রীর দল আর পাত্রকে নিয়ে বিয়ে বাড়ি ত্যাগ করে পাত্রের বাবা। জেঠু জেঠিমা কাঁদতে থাকে। তাদের মেয়ে লগ্নভ্রষ্টা হয়ে যাবে এবার। তারা সমাজে কি করে মুখ দেখাবে? আমি দিদির ঘরে চলে যাই। সবাই বলে দিদির সঙ্গে থাকতে। অঝোর ঝড়ায় দিদি কাঁদছে। কি বলে সান্ত্বনা দেব সেই মুহূর্তে মনে আসছিল না। সমস্ত ঘটনাটা দেখেছিলেন জেঠুদের কুলপুরোহিত, কারণ তিনি এই বিয়ের পুরোহিত ছিলেন। তিনি প্রায় ওই বাড়ির জেঠুর বয়সী। আগে তিনি তার বাবার সাথে এই বাড়িতে আসতেন। তখন তিনি ওই বাড়ির পুজো অর্চনা সব কিছুই করতেন। আমার জেঠুদের আর্থিক সচ্ছলতা না থাকলেও তারা পুজো অর্চনা করতেন, আর ওই পুরোহিতদের সাথে জেঠুদের একটা পারিবারিক সম্পর্কও হয়ে গিয়েছিল। আমার দিদির হাতে খড়িও দিয়েছিলেন ওই ঠাকুরমশাই, তাই দিদিকে তিনি জন্ম থেকেই চেনেন। সমস্ত ঘটনা দেখে তিনি বলেন, আমি 1 ঘন্টার মধ্যে পাত্র নিয়ে আসছি, আপনারা বিচলিত হবেন না, আর কোনো সিদ্ধান্তও নেবেন না। যেন আগুনে জল পড়ল। রাত প্রায় 11টা বেজে গেছে। ঠাকুরমশাই সাইকেলে করে আধ ঘুমন্ত একটি ছেলেকে তুলে নিয়ে বিয়ে বাড়িতে প্রবেশ করেন। জেঠুর কাছে ছেলেটিকে দাঁড় করান আর বলেন, এটি আমার বড় ছেলে, এখন ওর 22 বছর বয়স। ওর অবশ্য বিয়ের বয়স হয়নি। এবছর বিয়ে পাশ করেছে আমার ছেলে। এখন টিউশন পড়িয়ে নিজের হাত খরচ চালায়। সরকারি চাকরি করবে বলে আমার কাছ থেকে 5 বছর সময় চেয়েছে। এখন আমার ছেলে বেকার, কিন্তু ও নিজের পায়ে দাঁড়াবে। ছোঁড়া ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে তুলে নিয়ে এসেছি, আর ওর মাকে বলে এসেছি, কি অপূর্ব সুন্দর দেখতে আমার জামাইবাবুকে। জামাইবাবুর নাম সৌরভ। বাবার কথাতে সে বিয়ে করতে রাজি হয়ে যায়। সমস্ত বাড়িটা মুখরিত হয় উলু আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে। দুজনকেই দেখে মনে হচ্ছিল যেন
হরপার্বতী। সেদিন ঠাকুরমশাই একটি মেয়েকে লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকে বাঁচান। একদিন পর ঘরোয়াভাবেই বৌভাত করেছিলেন ঠাকুরমশাই। আমি আর জেঠু সেই বৌভাতে গিয়েছিলাম। দিদিকে তারা মেয়ের মতনই বরণ করে নিয়েছিলেন। কয়েক বছরের মধ্যেই জামাইবাবু রেলে চাকরি পায়, আর দিদিকেও পড়াশোনা শিখিয়েছিলেন তার শ্বশুরমশাই। দিদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। পরবর্তীকালে তাদের দুটো পুত্র সন্তান হয়। গাড়ি বাড়ি সব কিছুই হয়েছে আমার সেই দিদির। যদিও তার সাথে আর কখনো দেখা হয়নি আমার। ওই জেঠু মারা গেছেন প্রায় 15 বছর হলো, আর আমার নিজের জেঠু মারা গেছেন 13 বছর অতিক্রান্ত। জেঠু সম্পর্ক রাখতেন, তাই খোঁজ খবরগুলো জানতাম। দিদি, জামাইবাবু, তার ছেলেদের নিয়ে ভালো আছে এটুকুই জানি। কথায় বলে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। খুব জানার ইচ্ছে ছিল, যারা আমার দিদিকে বিয়ে না করে চলে গিয়েছিল তারা কত ভালো মেয়ে পেয়েছিল। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। বাঁদরের গলায় মুক্তোর মালা হচ্ছিল, সেখানে শিব পার্বতীর মিলন হলো। যদিও এরকম ঘটনা একেবারেই কাম্য নয়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কলমে পলি গুহ, কণ্ঠে সোনালী।